বা জিজ্ঞাস্য যে আপনি 3 বছরে 100 দিনের কত টাকা বাংলায় ছেড়েছেন আর আবাসে কত টাকা ছেড়েছেন। নতুন যেগুলো সমীক্ষা হয়েছিল 2017-18 পর থেকে তার 10 পয়সা, আমি 10,000 কোটির হিসাব চাইছি না, আমি 1,000 কোটির হিসাব চাইছি না, আমি 500 কোটির হিসাব চাইছি না, আমি বলছি 10 পয়সা যদি কেন্দ্র সরকার বরাদ্দ করেছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা প্রমাণ করতে পারে অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। আমার চ্যালেঞ্জ, এরা 10 পয়সা বাংলার মানুষকে দেয়নি। হেরে যাওয়ার পর বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায়, বাংলার মানুষের টাকা কি করে আটকে রাখা যায়। আপনি শুনে রাখুন, ভারতবর্ষে বাংলা একমাত্র রাজ্য যার 100 দিনের বরাদ্দ হচ্ছে শূন্য গত দুটো অর্থবর্ষে। বাকি সমস্ত রাজ্যকে টাকা দেওয়া হয়েছে, বাংলাকে টাকা দেওয়া হয়নি। তার কারণ বাংলা এরা গোহারা হেরেছে। আপনার কাছে দুটো রাস্তা রয়েছে। এই মাটি তো আন্দোলনের মাটি। আমি যখন এসেছিলাম তেভাগা আন্দোলনের শহীদ পরিবারদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। এই মাটি মাথা নত করতে জানে না। আমি আপনাদের বলবো, আপনাদের কাছে দুটো রাস্তা আছে। এক হচ্ছে এদের পায়ে ধরুন, পায়ে ধরলেও আপনাকে টাকা দেবে না। আপনারা জিতিয়েছেন 2019 সালে, তাও আপনি টাকা পাননি। আর দ্বিতীয় রাস্তা, ধরে একদম শিকড় সমেত উপড়ে ফেলুন। আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আর আমি বালুরঘাট, রায়গঞ্জের মায়েদের, ভাইদের সবাইকে অনুরোধ করব যে আপনারা এদের থেকে কিছু চাইবেন না, এদের থেকে আশা করবেন না, এদের থেকে কোনো রকম কোনো আশা প্রত্যাশা রাখবেন না। আমরা 100 দিনের টাকা মানুষকে দিয়েছি, দেওয়ার কথা কার? মোদী সরকারের। সে বাংলার টাকা আটকালো আর রাজ্য সরকারের কোষাগার থেকে নিজস্ব তহবিল থেকে মমতা ব্যানার্জি 100 দিনের কাজের টাকা মিটিয়ে দিল। মমতা ব্যানার্জি 25,000 কোটি টাকা প্রতি বছর খরচা করে 25,000 কোটি বাংলার 2 কোটি 12 লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এর মধ্যে নরেন্দ্র মোদী সরকারের অবদান শূন্য, 10 পয়সার অবদান নেই। সুকান্ত মজুমদার এসে বলছে বিজেপিকে ভোট দিন, 5 বছরের রিপোর্ট কার্ড চান। আমি আপনাদের বলছি কিছু তথ্য পরিসংখ্যান। দক্ষিণ দিনাজপুরে 100 দিনের প্রায় 96,200 কোটি জন শ্রমিক যাদের টাকা 2 বছর ধরে বাকি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই 96,200 কোটি জনের ব্যাংক অ্যাকাউন্টে গত মাসে টাকা পাঠিয়েছে। দক্ষিণ দিনাজপুরের লক্ষ্মীর ভান্ডার 4,09,381 জন মহিলাকে প্রতি বছর 593 কোটি 38 লক্ষ টাকা খরচা করে আমাদের মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। কন্যাশ্রী প্রকল্পে 5,81,622 জনকে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে 1,420 কোটি টাকা খরচা করে। জয় জোহার প্রকল্পে 18,388 জনকে 68 কোটি 51 লক্ষ টাকা খরচা করে আর্থিক সাহায্য করা হয়েছে। তপশিলি বন্ধু প্রকল্পে 26,098 জনকে 105 কোটি 12 লক্ষ টাকা খরচা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। সংখ্যালঘু স্কলারশিপ ঐক্যশ্রীতে 8,90,175 জনকে প্রায় 180 কোটি টাকা খরচা করে তাদের মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে। এবার উত্তর দিনাজপুর 1,19,048 জনকে 50 কোটি 52 লক্ষ টাকা খরচ করে 100 দিনের টাকা তাদের পারিশ্রমিক তাদের ব্যাংকে পাঠানো হয়েছে। লক্ষ্মীর ভান্ডারে
খালি উত্তর দিনাজপুর জেলায় 6,72,481 জন মায়েদের বৌদিদের প্রায় 1,000 কোটি টাকা খরচা করে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে। খাদ্যসাথী প্রকল্পে 31,55,052 জনকে 2,743 কোটি টাকা খরচা করে বিনামূল্যে বিনা পয়সায় রেশন দেওয়া হয়েছে। এর সাথে প্রায় 27 কোটি টাকা খরচা করে জয় জোহার, 204 কোটি টাকা খরচা করে তপশিলি বন্ধু এবং 567 কোটি টাকা খরচা করে প্রায় 30 লক্ষ লোককে ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে। আমি তো আমার হিসাব দিলাম, বিজেপিকে বলুন বিজেপির হিসাব দিতে ক্ষমতা আছে? 5 বছরে কি কাজ করেছে তার হিসাব চাইছি। যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, আপনারা তাদের গ্যারান্টি নেবেন? নেবেন? বলছে মোদিজির গ্যারান্টি। আরে যারা আমাদের মনের ভাষা বোঝে না, যারা আমাদের মুখের ভাষা বোঝে না, পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারবে না, বাংলা বলতে পারে না, পড়তে পারে না, লিখতে পারে না, বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, তারা বাংলার 10 কোটি মানুষকে গ্যারান্টি দেবে? মোদিজি গ্যারান্টি দিয়েছিল 15 লক্ষ টাকা করে দেবো, পেয়েছেন? মোদিজি গ্যারান্টি দিয়েছিল 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? মোদিজি গ্যারান্টি দিয়েছিল কৃষকদের আয় 5 গুণ করব, করেছে? মোদিজি গ্যারান্টি দিয়েছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, কালো টাকা ধ্বংস হয়েছে? মোদিজি গ্যারান্টি দিয়েছিল যে বাংলার উন্নয়নের জন্য আমি টাকা পাঠাবো, 10 পয়সা 2021-এ হেরে যাওয়ার পর এই যে যুগান্তকারী প্রকল্পগুলো রয়েছে এর মধ্যে বরাদ্দ করেনি। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমরা ক্ষমতায় এলে পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবো, ক্ষমতায় আসার পর পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। মোদিজির গ্যারান্টি বিনা পয়সায় ভাষণ, আর দিদির গ্যারান্টি বিনা পয়সায় রেশন। মোদিজির গ্যারান্টি মিথ্যা জুমলা, আর দিদির গ্যারান্টি লক্ষ্মীর ভান্ডার। মোদিজির গ্যারান্টি দুর্নীতিগ্রস্তদের দলে ঢুকিয়ে মাথায় তুলে রাখা, আর দিদির গ্যারান্টি মানুষের পাশে থেকে মানুষের জীবনে উন্নয়নের ধারাকে কি করে পরিচালিত করে আগামী দিনে বাংলা দৃষ্টান্ত স্থাপন করে সেটা প্রমাণ করা। মোদিজির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি, আর দিদির গ্যারান্টি মানে লাইফ টাইম গ্যারান্টি। আপনি কার গ্যারান্টি নেবেন? জোরে বলতে হবে, কার গ্যারান্টি নেবেন? কার গ্যারান্টি নেবেন? কার গ্যারান্টি নেবেন? কার গ্যারান্টি? কার গ্যারান্টি? একদিকে দেখুন 2019-এ বিজেপি জেতার পর আপনাদের টাকা আটকে দিয়েছে, আর 2019-এ তৃণমূল হারার পর বাংলার মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছে। কেউ বলতে পারবে দক্ষিণ দিনাজপুরে যে এই অঞ্চলে তৃণমূল হেরেছে, বালুরঘাটে তৃণমূল হেরেছে, বা তপনে তৃণমূল হেরেছে, বা গঙ্গারামপুরে তৃণমূল প্রত্যাশিত ফল করতে পারেনি, পরাজিত হয়েছে বলে গঙ্গারামপুরে কোনো মা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না? কেউ বলতে পারবে বালুরঘাটে কেউ কন্যাশ্রী পায়নি? একজন আমাকে দেখান অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। আমি রাজনীতি করব না, আমি তো স্পষ্ট কথা স্পষ্টভাবে বলছি। আর আপনাদের খালি আমি বলবো যে এদের ভাঁওতায় পা দেবেন না। এই নির্বাচন খালি বিজেপিকে উৎখাত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। এমন ভাবে ভোট দেবেন এরা আগামী 5 বছর মানুষকে মিথ্যা কথা বলার আগে যেন 10 বার ভাবে। এমন ভাবে জবাব দেবেন যে বাংলার মানুষের টাকা আটকে রাখার জ্বালা এরা যেন 10 বছর বাড়ি থেকে বেরোতে না পারে। আপনি ভাবুন, আপনার পরিশ্রম করা টাকা, বলছে টাকা আটকে দিয়েছি, সুকান্ত মজুমদার একটা ফোন করবে টাকা চলে আসবে। শুভেন্দু অধিকারী সে বলছে সব টাকা আটকে দেবো। এরা বাংলার ভোট নিয়ে, বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে কেউ বিধানসভার বিধায়ক হয়েছে, কেউ লোকসভায় সাংসদ হয়েছে, তারা বাংলার মানুষের টাকা আটকাচ্ছে। আর আজকে 4 দিন হয়ে গেল
আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি আগামী 2-2.5 মাস ধরে নির্বাচন চলবে, আর এখানে তো দ্বিতীয় দফায় ভোট 26 তারিখ। আপনি 26 তারিখের আগে দক্ষিণ দিনাজপুরে নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন। আমি আশা করব আপনি শ্বেতপত্রটা নিয়ে আসবেন যে আপনি বাড়ির জন্য 2021-এ বাংলায় হারার পর পয়সা বাংলার মানুষের জন্য আপনি রিলিজ করেছেন, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, তৃণমূলের পাশে যদি আপনারা থাকেন, এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র আর বালুরঘাট লোকসভা কেন্দ্র আমি ভেবেচিন্তে কথা দিই, আর কথা দিলে কথা রাখি। আপনি দেখাতে পারবেন না আমি কোথাও কথা দিয়েছি, আজ পর্যন্ত কথা রাখিনি। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করি যে মানুষকে অনেক ভেবে চিন্তে চিন্তা ভাবনা করে কথা দিতে, আর একবার কথা দিলে কথা রাখবো। আমি আপনাদের বলছি, এদের দয়া দাক্ষিণ্যে বাংলা বেঁচে নেই আর বেঁচে থাকবে না। আমাদের ক্ষমতা কি আমরা ওদের দেখিয়ে দিয়েছি। জল, কল, রাস্তা যেমন বাংলা বিকল্প ব্যবস্থা করেছে, 100 দিনের টাকার ব্যবস্থা করেছে। আগামী লোকসভা নির্বাচনে আপনারা এই বাংলার লড়াইয়ে বাংলার পাশে থাকুন। যারা যেখানে বাড়ির জন্য আবেদন করেছেন, আপনাদের আবেদন অগ্রাধিকার দিয়ে দেখিয়ে তার সমাধান প্রতিকার মামাটি মানুষের সরকার করবে, আমরাই করব, কারোর কাছে হাত পাততে হবে না। আর আগামী 2 বছরের মধ্যে করব, নইলে 2026-এ আবার নির্বাচন। আপনার যদি মনে হয় তৃণমূল কথা দিয়ে কথা রাখেনি, তখন আপনার মতো ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন। আপনার সে অধিকার রয়েছে, আপনার সে সুযোগ রয়েছে। কিন্তু আমি আপনাকে বলবো, এই বাংলা বিরোধীদের, আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি? একমাত্র বাংলার টাকা আটকেছে। আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি? গরিব মানুষের খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা আটকাচ্ছে। আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি? যে কোনো দুর্যোগের সময় এদেরকে চোখে দেখা যায় না। কোভিডের সময়, আমফানের সময়, ঝড়ের সময় কোন রকম ভাবে কোনো বিজেপি নেতাকে আপনি পাশে পাবেন না। আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যে বিজেপি ভাঙে, সেই বিজেপি আজকে মানুষের কাছে গিয়ে ভোট চাইছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস যে বিকৃত করে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরুর জন্মস্থান জানে না, স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলে, কে বলে? সুকান্ত মজুমদার। স্বামী বিবেকানন্দকে যে অপমান করেছে তাকে ভোট দেবেন? তাকে ভোট দেবেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যে অপমান করেছে তাকে ভোট দেবেন? বাংলাকে যে পদে পদে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রাখছে তাকে ভোট দেবেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস যারা জানে না, পঞ্চানন বর্মা, ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে ঠাকুর পঞ্চানন বর্মন, আপনি তাকে ভোট দেবেন? মা শারদার অপমান করছে তাকে ভোট দেবেন? দিলীপ ঘোষ বলছে মা দুর্গার বংশধরকে কেউ চেনে না। মা দুর্গার বংশধর নেই, মা দুর্গার 14 পুরুষ নেই। আমার বক্তব্য না, দিলীপ ঘোষের বক্তব্য। তাকে ভোট দেবেন? কি ভাইরা, জোর গলায় বলুন, দুহাত তুলে বলুন, প্রতিশোধ নেবেন, শিক্ষা দেবেন, জবাব দেবেন? আর যারা এসছেন আজকে এই সভায়, সবাই গিয়ে নিজেদের অঞ্চলে, বুথে, গ্রামে 20 জনকে আমি যে কথাগুলো বললাম, 20 জনকে, এক একজন 20 জনের দায়িত্ব নেবেন এবং 20 জনকে বলবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুর মাঠ থেকে বিজেপির সেজো মেজো বড় ছোট যে কোনো নেতা যদি আমার সাথে বিতর্কে অংশগ্রহণ করতে চায়, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তুমি তোমার পরিসংখ্যান নিয়ে আসবে, আমি আমার পরিসংখ্যান নিয়ে আসব। বিজেপি 100 ঘন্টা হয়ে গেছে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। তার মানে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে? আমার কাছে তথ্য থাকলে আমি তো চ্যালেঞ্জ গ্রহণ করব। আমার কাছে কাগজ থাকলে তো আমি যাব, আমি প্রমাণ করে দেবো যে কে ঠিক বলছে কে ভুল বলছে। বিজেপির কাছে কাগজ নেই, আর সিএ এর নাম করে সারা ভারতবর্ষের কাছে বলছে কাগজ দেখাও, কাগজ দেখাও, কাগজ দেখাও। আরে আগে তোমরা কাগজ দেখাও,
3 বছরে বাংলাকে ক পয়সা দিয়েছ? আপনি বলুন না, প্রধানমন্ত্রী বলছে এত কোটি টাকা দিয়েছি, তা 45,000 কোটি টাকা যদি আপনি দিয়ে থাকেন, টাকাটা তো উড়ে উড়ে আসবে না, ব্যাংকে আসবে, অ্যাকাউন্টে আসবে, তার জন্য ট্রানজাকশন হবে, নোটিফিকেশন হবে, রিলিজ লেটার হবে, স্যাংশনিং লেটার থাকবে। কোথায় কোথায় সেই চিঠি, কোথায় সেই কাগজ? তোমার দরকার নেই, তোমার টাকারও দরকার নেই, তোমার কাগজেরও দরকার নেই, তোমার বাড়ির দরকার নেই। মমতা ব্যানার্জির সরকার আগামী দিন বাংলার মানুষকে বাড়ি দেবে। এবং আপনারা শপথ নিন যে আগামী দিন, আগামী 1 মাসের মধ্যে 20 জনকে আপনাদের বোঝানোর দায়িত্ব দিয়ে গেলাম। এই দায়িত্ব নেবেন তো? যে আমি চ্যালেঞ্জ দিয়েছি, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না, সুকান্ত মজুমদার পারছে না, শুভেন্দু অধিকারী পারছে না, দিলীপ ঘোষ পারছে না, দেবশ্রী চৌধুরী পারছে না, বিজেপির যে কোনো সর্বভারতীয় নেতা, আরে নেতা ছেড়ে দিন, যদি কোনো কর্মী আসতে চায় আমি স্বাগত জানাই। কোথায় আসবেন বলুন? আপনি তথ্য রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 5 বছর আগে তো ভোট চেয়েছিলেন মোদিজির নামে। যারা মোদিজির নামে ভোট চেয়েছিলেন, যে ভোটটা তো মোদিজিকে দিচ্ছেন, তো মোদিজিকে যারা ভোট দিয়েছেন, কাগজ খুললে মোদিজি আর টিভি খুললে মোদিজি। আপনার বাড়ির টাকা নেই, রাস্তার টাকা নেই, জলের টাকা নেই। সেই কারণে এবার আপনাদের খালি এতটুকু অনুরোধ করতে এসেছি, যাকে ইচ্ছা ভোট দিন, নিজের অধিকারকে সামনে রেখে দিন। যদি আপনি আপনার বাড়িকে সামনে রেখে আর এলাকার উন্নয়নকে সামনে রেখে ভোট দেন, কোনো নেতার ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে। আপনি চেয়েছেন বলে কেউ প্রধানমন্ত্রী, কেউ সাংসদ। মানুষ যেদিনকে ঠিক করবে যে একে উপড়ে ফেলবো, আকাশ থেকে মাটিতে নামিয়ে তার অহংকার চূর্ণ বিচূর্ণ করতে 10 মিনিটের বেশি সময় মানুষের লাগে না। আপনারা ভাবেন আমার একটা ভোটের কি দাম? আমার একটা ভোটের কি দাম? আপনি ভাবতে পারছেন আমরা কি অবস্থায় রয়েছি? যাকে ভোট দিয়ে আপনি আপনার প্রতিনিধি করে দিল্লিতে পাঠিয়েছেন, সে বলছে বাংলার টাকা ছাড়বে না, আটকে রাখো। কি জিনিস খালি বুঝুন। এরা রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার, রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। আপনার ভোট নিয়ে আপনার বিরোধিতা করছে। আর যারা 2019 সালে বিজেপিকে ভোট দিয়েছিল, তারা ভুল হয়তো করেনি, তারা হয়তো এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু তারা উপলব্ধি করেছে যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। তাই আগামী নির্বাচন 26 তারিখ ভোট, রায়গঞ্জ আর বালুরঘাট দুটো লোকসভায় বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতাতে হবে। আর আপনারা জেতান, আগামী 2 বছরের মধ্যে যেখানে যা প্রয়োজন। আমি নবজোয়ারে বলেছিলাম আপনাদের, আমাকে তো মায়েরা বলেছিল যে বাবা লক্ষ্মীর ভান্ডারটা একটু বাড়াও, এত মূল্যবৃদ্ধি সময়কালে জিনিসপত্রের এত দাম, সরষের তেলের যা দাম, রান্নার গ্যাসের 400 টাকার গ্যাস আজ থেকে 10 বছর আগে, সেখানে গ্যাসের দাম আজকে 1100 টাকা, 40 টাকার ডাল 80 টাকা 82 টাকা, মুগ ডাল মুসুর ডালের দাম তো প্রায়। নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি 4টে চারদিক। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আপনারা ইতিমধ্যেই জানেন গতকাল মধ্যরাতে গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটে এবং তারপরে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে 6 জনের মৃত্যু হয়েছে সেই ঘটনায়, এবং সেই ধ্বংসস্তূপের নিচেই আটকে রয়েছেন আরো 2 জন এবং তাদের উদ্ধার করা যাচ্ছে না এমনটাই জানা যাচ্ছে। এবং সে বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন গার্ডেন রিচ থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? যেমন আমরা জানতে পারছি যে 2 জন আটকে রয়েছেন সেই ধ্বংসস্তূপের নিচে, তাদের উদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে, কি জানা যাচ্ছে ইতিমধ্যে?
স্বর্ণালী, এই মুহূর্তের খবর অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে একাধিক বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। অত্যন্ত চাঞ্চল্যকর এই বিষয় যে এখনো অবধি যে 19 জনের লিস্ট আমরা দিয়েছিলাম, যেটা পুলিশের তরফ থেকে দেয়া হয়েছিল, যদিও সেখানে বলা হয়েছিল যে 4 জনের মৃত্যু হয়েছে এবং তারপরে দেখা গিয়েছে যে ক্রমে সেটা বেড়েছে, আরো 2 জনের অর্থাৎ 6 জনের মৃত্যু হয়েছে এবং এখন এই মুহূর্তে আরো একটি খবর পাওয়া যাচ্ছে যে 7 জনের মৃত্যু হয়েছে। টোটাল 7 জনের মৃত্যু হয়েছে। 4 জনের বিষয়টা পুলিশের তরফ থেকে কনফার্ম করা হয়েছে এবং বাকি 3 জনের বিষয়টা হসপিটাল থেকে কনফার্ম করা হয়েছে যে সব মিলিয়ে ইতিমধ্যে 7 জনের মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবর যে এখনো এই ধ্বংসস্তূপের নিচে আটকে বহু একাধিক, যদিও ওপর থেকে দেখে বোঝা যাচ্ছে না এবং কমপ্লেন করার মতো কেউ নেই যে তার বাড়ির কেউ মিসিং রয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ করার মতো কেউ নেই বলেই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং আরো একটি চাঞ্চল্যকর বিষয় যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে দুজনকে লোকেট করা সম্ভব হয়েছে, সম্ভবত তাদের মৃত্যু হয়েছে কিন্তু তাদেরকে বার করা সম্ভব হচ্ছে না। তার মানে তুমি ভাবো যে এমন ভাবে আটকে রয়েছে যে তাদেরকে কোনোভাবে বার করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই লালবাজার থেকে যেসব সিনিয়র অফিসাররা এসেছেন তারা স্পটে ভিজিট করেছেন, তারা দেখেছেন এবং আমার একদম পাশে যে হসপিটাল যেখানে আনা হচ্ছে সেই হসপিটালেও তারা ভিজিট করেছেন, তারা দেখেছেন, প্রত্যেককে দেখেছেন এবং প্রত্যেকের যে নামের লিস্ট সেগুলো তারা তালিকা তৈরি করা হচ্ছে এবং কতজন এই যে ঝুপড়ির মধ্যে কতজন ছিলেন সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে তারা লিস্ট বানাচ্ছে। সেই লিস্টে তারা দেখছেন যে এখনো অবধি কারা কারা মিসিং রয়েছে এবং সেই লিস্ট থেকেই কিন্তু যেটা দেখা যাচ্ছে, যেটা ধরা পড়ছে যে এখনো অবধি একাধিক যারা মিসিং রয়েছে, যারা হয়তো এই ধ্বংসস্তূপের মধ্যেই রয়েছে কিন্তু ওপর থেকে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে ধ্বংসস্তূপের মধ্যে এখনো কতজন আটকে রয়েছে। তবে অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় এই মুহূর্তে যে দুজনকে লোকেট করা সম্ভব হলেও তাদেরকে বার করা সম্ভব হচ্ছে না। তার মানে তুমি ভাবো যে কিভাবে তারা আটকে রয়েছে, যেখানে এখনো পর্যন্ত তুমি যেমনটা জানাচ্ছ আমাদের যে এখনো পর্যন্ত ওই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন দুজন, তাদের সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়েছে? স্বর্ণালী, প্রথমেই তোমাকে যেমনটা জানালাম যে যারা আটকে রয়েছে, যে দুজন আটকে রয়েছে হয়তো তারা মৃত, তাদের সঙ্গে কমিউনিকেশন হচ্ছে না, কমিউনিকেট করতে পারছে না, সেই কারণেই কিন্তু যেভাবে তাদেরকে দেখা দিচ্ছে বা যেভাবে তাদেরকে লোকেট করা সম্ভব হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তাদের হয়তো মৃত্যু হয়েছে। যদিও অফিসিয়ালি হসপিটালের তরফ থেকে না বললে সেটা কোনোভাবেই আমরা বলতে পারি না, মেনশন করতে পারি না। তবে আরও একবার তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে বহু, অর্থাৎ একাধিক এখনো আটকে রয়েছে ধ্বংসস্তূপের নিচে। এখনো অব্দি গতকাল রাত 12টা থেকে টানা কিন্তু কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, কলকাতা পুলিশের এনডিআরএফ রয়েছে। এবং আরেকটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে এনডিআরএফ এর তরফে ইতিমধ্যেই কিন্তু পুলিশ কুকুর আনা হয়েছে। সেই কুকুর দিয়ে কিন্তু তারা ভিতরে ঢুকিয়েছিলেন এবং সেখানে দেখছেন যে আর কোনো বডি আটকে রয়েছে কিনা এবং সেখান থেকে কিন্তু কার্যত পরিষ্কার হয়েছে এবং পুলিশের তরফ থেকে যে লিস্ট বানানো হয়েছে সেখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখনো সেই ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে রয়েছে, একাধিক। আমি বারংবার যে বিষয়টা মেনশন করছি, এখনো ধ্বংসস্তূপের নিচে এই মুহূর্তে যে হায়ার অফিসিয়ালসরা এসেছে তাদের একটি টিম ভিতরে ঢুকেছিল, স্পটে ঢুকেছিল, তারা পর্যবেক্ষণ করেছেন, তারা খতিয়ে দেখেছেন পুরো বিষয়টা এবং তারপরে যে লিস্ট তৈরি হয়েছে সেই লিস্টের মারফতই কিন্তু জানা যাচ্ছে এখনো একাধিক তারা কিন্তু ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে এবং তারই মধ্যে মাত্র দুজনকে লোকেট করা গিয়েছে যাদের হয়তো মৃত্যু হয়েছে, তাদের সঙ্গে কোনো রকম কমিউনিকেট করা সম্ভব হচ্ছে না। এবং আরো একটি চাঞ্চল্যকর বিষয় যে সকালে যেমনটা জানা গিয়েছিল বেশ কিছু জনের সঙ্গে কমিউনিকেট করা গিয়েছিল এবং সেই কারণের জন্য জল, অক্সিজেন আর কিছু ড্রাই ফ্রুটস সেগুলো পাঠানো হয়েছিল, কিন্তু এই মুহূর্তে তাদের সঙ্গেও কমিউনিকেট করা সম্ভব হচ্ছে না। অবশ্যই পরিস্থিতির উপর নজর রাখো তুমি রিয়া, আপাতত ধন্যবাদ তোমাকে। চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।
ফিরলাম বিরতির পর, দেখছেন চারটে চারদিক, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। এবারে নজর রাখবো যে খবরের দিকে, গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনা, এবং সেই ঘটনা ইতিমধ্যেই শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 7 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বহু, এবং এখনো পর্যন্ত চলছে সেই উদ্ধার কাজ। নম্বর ওয়ার্ডে গার্ডেন রিচ পোর্ট এলাকায় ফতেহপুর রোডে বহুতল ভেঙে বিপর্যয়। নির্মীয়মান বহুতলের আশেপাশে একাধিক ঝুপড়ি রয়েছে। রবিবার রাতে সেই ঝুপড়িগুলোর উপরে হুড়মুড় করে ভেঙে পড়ে 5তলা বিল্ডিংটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রাতভর উদ্ধার কাজের তত্ত্বাবধান করেন তারা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালায় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বহু মানুষ, আহত হন বহু মানুষ, নিহতও হয়েছেন বেশ কয়েকজন। ঘটনায় মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা। অভিযোগ, বেআইনিভাবে তৈরি হয় ওই বহুতল। প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে পাশে যেগুলো খোলার বাড়ি ছিল, ছোটো ছোটো বাড়ি, টালি চাল, তার উপরে পড়েছে। তো ভিকটিম যারা, তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। ঘটনার খবর পেয়ে অসুস্থ শরীরে মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন তিনি। আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলে, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে, তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। স্থানীয় বেসরকারি হাসপাতালে জখমদের দেখতে যান মুখ্যমন্ত্রী। খোদ মেয়রের এলাকায় বেআইনি বহুতলের নির্মাণ নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। সরব হয়েছেন বিরোধীরা। কলকাতা টিভি। আপনাদের যে খবরের কথা জানাচ্ছি, রবিবার রাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গার্ডেন রিচের বহুতল, এবং তার পরবর্তীতেই উঠছে একাধিক প্রশ্ন। নিশানা করা হচ্ছে ফিরহাদ হাকিমকে। আমরা দেখেছি ইতিমধ্যেই সেখানে গিয়েছিলেন সজল ঘোষ, বিজেপি নেতা। তার পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তিনিও নিশানা করেছেন ফিরহাদ হাকিমকে। তার পাশাপাশি রাজ্য সম্পাদক সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনিও সেই ঘটনাস্থল পরিদর্শনে যান। এবং এই বিষয়ে, সামগ্রিক বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন গার্ডেন রিচ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা দেখেছি যে একের পর এক বিরোধীরা তারা কিন্তু নিশানা করছেন ফিরহাদ হাকিম, অর্থাৎ ওই এলাকার দায়িত্ব যার রয়েছে ফিরহাদ হাকিমকে নিশানা করছেন। মোহাম্মদ সেলিম, তিনি পৌঁছিয়েছিলেন ঘটনাস্থলে, তিনি কি অভিযোগ করেছেন? দেখো, মোহাম্মদ সেলিম শুধু নয়, সেই সঙ্গে যেরকম তুমি জানালে যে সজল ঘোষ থেকে শুরু করে অনেকেই কিন্তু এইভাবে আক্রমণ শানিয়েছেন মূলত ফিরহাদ হাকিমকে। কেননা তারা বলছেন যে তিনি যেরকম স্থানীয় বিধায়ক, একই সঙ্গে কিন্তু কলকাতা পুরসভার মহানাগরিক, এবং সেদিক থেকে দেখতে গেলে কি করে একজন বিধায়কের এলাকাতে এইভাবে এরকম কনস্ট্রাকশন হয়, যেখানে পরপর এইভাবে বহুতল উঠে যাচ্ছে। আদত তার কলকাতা পুরসভা থেকে কোনো রকমভাবে কোনো পারমিশন বা এই যে তার ফিট সার্টিফিকেটের যাবতীয় যখন তৈরি হচ্ছে, যাবতীয় এগুলো তৈরি করা হয়েছে কিনা বা নজরদারি চালানো হয়েছে কিনা। কেননা ফিরহাদ হাকিমের গলা থেকেই উঠে এসছে আজকে, কিন্তু তিনি এই বলেছেন যে এইভাবে যে এভাবে কনস্ট্রাকশন হচ্ছে বা এইভাবে নির্মাণ হচ্ছে বহুতল, সেটা কিন্তু তার গোচরে ছিল না বা তিনি জানতেন না। কখনো বা তিনি বামাদের ওপর দোষারোপ করেছেন বা দোষ চাপিয়েছেন। সব দিক থেকে দেখতে গেলে কিন্তু মোহাম্মদ সেলিম আজকে, অন্যান্য যারা নেতা নেতৃত্বরা এসেছিলেন বিরোধীদের, কেউই প্রায় যেতে পারেনি ঘটনাস্থলের কাছাকাছি, কিন্তু মোহাম্মদ সেলিম তার দলবল নিয়ে কিন্তু পুলিশের সামনে একেবারে সরাসরি তিনি ঘটনাস্থলে ঢুকে যান, এবং সেখান থেকে ফিরে এসে তিনি জানিয়েছেন যে এইভাবে শুধুমাত্র যে বিল্ডিংটি গতকাল রাতে বা বহুতলটি
গতকাল রাতে ভেঙে পড়েছে সেটিই নয়, আশেপাশে এরকম বহু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে, বহুতল রয়েছে, যেগুলো কিন্তু যে কোনো সময় এই একই ধরনের সমস্যায় পড়তে পারে। এবং কি করে এইভাবে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে তৈরি করার জন্য, এখানে কিন্তু নিচুতলা থেকে ওপরতলা সবটাই কিন্তু মিলিত। আগে শুধুমাত্র আঙুলতলা হতো গার্ডেন রিচ বা বলা যেতে পারে খিদিরপুর, তপসিয়া, তিলজলা, এদেরকে কিন্তু এখন সম্পূর্ণ রাজ্যটাতে এইভাবে বেআইনি নির্মাণে বিভিন্ন জায়গায় বেআইনি কাজে ভরে গিয়েছে। তিনি কিন্তু এইভাবে আক্রমণ শানিয়েছেন এবং এখনও পর্যন্ত আমরা যদি দেখতে পাই তাহলে কিন্তু সকাল থেকে অনেকেই এসছেন। সজল ঘোষকে রীতিমতো গো ব্যাক স্লোগান শুনে এখান থেকে বেরিয়ে যেতে হয়েছে, তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন। তবে মোদ্দা কথা এখনও পর্যন্ত কিন্তু বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও পুলিশের সূত্র আমরা যদি জানতে পারছি যে একেবারেই অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে শুভঙ্কর, যার মধ্যে কয়েকজনকে লোকেট করা গার্ডেন সম্ভব রিচ হয়েছে। থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। এবার নজর রাখবো যে খবরের দিকে। আপনারা ইতিমধ্যেই জানেন লোকসভার আগে বড় সিদ্ধান্ত, রাজ্যের ডিজির পদ থেকে সরানো হয়েছে রাজীব কুমারকে এবং সেখানে নতুন মুখ হিসেবে উঠে এসেছেন বিবেক সাহাই, এমনটাই জানা যাচ্ছে। রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সাহাই, রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরানো হয়েছে এবং সেই জায়গায় আনা হয়েছে বিবেক সাহাইকে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে তিনজনের নাম পাঠানো হয়েছিল তার মধ্যে বিবেক সহায়কে পরবর্তী ডিজি হিসেবে তাকে রাখা হয়েছে দায়িত্বে। রাজীব কুমারের নামে একাধিক অভিযোগ এসেছিল এবং পক্ষপাতিত্বের অভিযোগ এসেছিল বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে। তারা এর আগে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল এবং তারপরেই কিন্তু আজকে নির্বাচনের দিন ঘোষণার পরে যে প্রথম অর্ডার হয় তাতে কিন্তু রাজীব কুমারকে অপসারণের অর্ডার হয়েছিল এবং আজ বিকেল 5টার মধ্যে তিনজনের নামের তালিকার থেকে একজনকে বেছে নেওয়ার কথা জানানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। এবং তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে বিবেক সহায়কে পরবর্তী ডিজি হিসেবে, রাজ্য পুলিশের ডিজি হিসেবে কিন্তু দায়িত্বে রাখা হলো। অর্থাৎ গোটা নির্বাচন প্রক্রিয়ায়, লোকসভা নির্বাচন প্রক্রিয়াতে কিন্তু রাজ্য পুলিশের ডিজি হিসেবে দায়িত্ব সামলাবেন বিবেক সহায়, এমনটাই কিন্তু কমিশনের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ তোমাকে সত্যসুন্দর। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের আবারও জানিয়ে রাখি, রাজ্য পুলিশের নতুন ডিজির পদে এলেন বিবেক সহায়। রাজীব কুমারকে ইতিমধ্যেই আপনারা জানেন লোকসভা নির্বাচনের আগে বড়সড় সিদ্ধান্ত এবং জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজীব কুমারকে ইতিমধ্যেই সরানো হয়েছে এবং তার পরবর্তীতেই সেই জায়গায় আনা হয়েছে বিবেক সহায়কে। ভোটের কোনো কাজে থাকবেন না রাজীব কুমার, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের নতুন ডিজি হয়েছেন বিবেক সহায়। লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের পুলিশের ডিজি রাজীব কুমারকে তার পদ থেকে সরানো হয়েছে এবং তার পরবর্তীতে সেই পদে আনা হলো এবার বিবেক সহায়কে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের যেমনটা নির্দেশ, ভোটের কাজ কোনো কাজেই থাকবেন না রাজীব কুমার, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন এবার বিবেক সহায়। আজ 5টার মধ্যেই তিনজনের নাম জানাতে বলা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের কাছে, সেই নামের তালিকা দেওয়ার কথা হয়েছিল এবং তার আগেই আমরা দেখতে পাচ্ছি রাজীব কুমারকে অপসারণের পরই, সেই পদ থেকে সরানোর পরই সেই পদে নতুন মুখ, নতুন ডিজি রাজ্য পুলিশের বিবেক সহায়। রাজীব কুমারের জায়গায় আনা হলো বিবেক সহায়কে। এর আগে আমরা দেখেছি রাজীব কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি লোকসভা নির্বাচনের আগেই কিন্তু এই বড় সিদ্ধান্ত, রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরানো হয়েছে রাজীব কুমারকে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরও 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব, তাদেরও পদ থেকে সরানো হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও সরানো হয়েছে এবং সেই জায়গায় আনা হলো বিবেক সহায়কে। ভোটের কোনো কাজে থাকবে না রাজীব কুমার, এমনটাই জানানো হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পেয়েছি রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়। বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে?
দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে তালিকা পাঠানো হয়েছিল সেই তালিকায় যেমন দেখা যাচ্ছে ইতিমধ্যেই যে বিবেক রায় তিনি কিন্তু নতুন ডিজি রাজ্যের। ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে বিবেক রায় নতুন ডিজি হলেন রাজ্যের। বিবেক রায়, কারণ যেমনটা বলছিলাম যে ৫০টার মধ্যে বিকেল ৪টার মধ্যে তালিকা পাঠানোর কথা বলা হয়েছিল এবং যেটা দেখা গেল 98 ব্যাচের অবস্থা বিবেক রায় রাজীব কুমার একবারই ধন্যবাদ তোমাকে রিয়া। আপনাদের আবারও জানিয়ে রাখি, রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন বিবেক সাহা। ইতিমধ্যেই রাজীব কুমারকে সেই পদ থেকে সরানো হয়েছে এবং এ বিষয়ে আমরা নিউজ রুম থেকে কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা নির্বাচন সামনেই এবং তার আগে অবশ্যই বড় সিদ্ধান্ত, রাজীব কুমারকে সরানো হলো এবং তার জায়গায় এলেন বিবেক সাহা। সেক্ষেত্রে রাজীব কুমারকে কেন সরানো হলো, এক্ষেত্রে পুরো এই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্যটা? দেখুন, রাজীব কুমারকে কেন সরানো হলো এ ধরনের কোনো কারণ দর্শায় না কখনো নির্বাচন কমিশন, এবারেও দর্শায়নি। আমাদের এখানে ডিজিকে সরানো ছাড়াও সারা দেশে অন্তত 6টি রাজ্যে স্বরাষ্ট্র সচিবকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও কোনো কারণ দেখানো হয়নি। তবে এটা আন্দাজে মনে করা হয় যে নির্বাচন কমিশন আরও অভিজ্ঞ বা আরও নিরপেক্ষ কাউকে আনবার কথা ভেবেছে, তাদের মত অনুযায়ী নিরপেক্ষ বা অভিজ্ঞ। এবং আমরা জানি যে এর আগে 2016 সালেও যখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন এই রাজীব কুমার, তখন 16 সালের বিধানসভা নির্বাচনের আগে তাকে সরে যেতে হয়েছিল। তখন নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সোমেন মিত্র। এর পরবর্তীকালে সারদা মামলা নিয়ে নানান ঘটনা ঘটতে থাকে এবং একবার 2019 সালে শিলংয়ে গিয়েও তাকে মুখোমুখি বসতে হয় কুণাল ঘোষের। এর পরবর্তীকালে তাকে রাজ্য সরকার পুলিশ থেকে সরিয়ে সিভিল দায়িত্বে দিয়ে দেয়। সেখানে তিনি তথ্য প্রযুক্তি বিভাগের, রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে কাজ করেন। সেই কাজই তিনি করছিলেন 1924 সালের ডিসেম্বর মাস অবধি। 2024 সালের ডিসেম্বর মাসে যখন মালবিয়া, যিনি ডিজি ছিলেন, তিনি তার অবসর গ্রহণের পরে রাজীব কুমারকে সেই পদে বসানো হয়। সেদিক থেকে বলা যেতে পারে মাত্র 2.5 মাস 3 মাসের মতো তিনি ডিজির পদে ছিলেন। এবারে তার জায়গায় বিবেক সহায় এলেন। বিবেক সহায় রাজ্য হোমগার্ডের ডিজি ছিলেন, রাজ্য হোমগার্ডের ডিজি ছিলেন বিবেক সহায়। 1988 সালের আইপিএস বিবেক সহায় এ রাজ্যে সিনিয়র মোস্ট আইপিএসদের অন্যতম। ধন্যবাদ আপনাকে আশিসদা। আপনাদের আবারও জানিয়ে রাখি, আমরা যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে রাজ্যের নতুন ডিজি হিসেবে নতুন মুখ এলেন বিবেক সাহা এবং রাজীব কুমারকে ইতিমধ্যেই সরানো হয়েছে তার পদ থেকে। লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের এবং সেই জায়গায় আনা হয়েছে বিবেক সাহাকে। নতুন মুখ, রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়। ইতিমধ্যেই সেই পদ থেকে সরানো হয়েছে রাজীব কুমারকে। সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। রাজীব কুমারের জায়গায় আনা হলো বিবেক সহায়কে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে, তারা কি জানিয়েছেন শোনাবো। রাজীব কুমার প্রথম থেকে বিতর্কিত ছিলেন। তিনি কোনো একটি দল বা নেতার প্রতি বিশেষ আর আনুগত্য দেখান, তাকে নিয়ে সবসময় বিতর্ক হয়েছে। তাকে যখন রিলিভ করা হয় তখনও বিতর্ক হয়েছিল এখানে। তো এই ধরনের ব্যক্তির বিভিন্ন তদন্তে তার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ছিল। তো স্বাভাবিক এরকম ব্যক্তিকে রাখা উচিত নয় এই ইলেকশনেতে, মানুষ প্রশ্ন করবে। আমার মনে হয় সেই জন্যই কমিশন এটা করেছে। আরো অনেক অফিসারকে বদল করা উচিত, যারা এখানে বিভিন্ন সময় ইলেকশনে এই যে অনিয়মিতা করেছেন। তাদের সামনে হয়েছে পঞ্চায়েত ইলেকশন থেকে আরম্ভ করে গত বিধানসভা বা পৌরসভা ইলেকশনে তাদের রোল মোটেই সন্দেহের ঊর্ধ্বে ছিল না। নির্বাচন কমিশন আমাদের রাজ্যের নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনের অন্দরে পরিবর্তনের যে প্রথম পদক্ষেপটা গ্রহণ করলেন তাকে স্বাগত জানাচ্ছি।
উনি অত্যন্ত দক্ষ অফিসার, কোনো সন্দেহ নেই। কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছেন, সারদার তথ্য লোপাট করেছেন, তাতে রাজীব কুমারের অপসারণ পশ্চিমবাংলার শান্তিপূর্ণ নির্বাচনের আবশ্যিক শর্ত ছিল। নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন, কেন্দ্রীয় বাহিনী আসুক, আধা সামরিক বাহিনী আসুক, কিন্তু বুথের ভেতর রাজ্য পুলিশ এটাকে বন্ধ করতেই হবে। বর্তমান যে নির্বাচন কমিশন কাজ করছে, সেই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করবে সে নিয়ে দেশের মানুষের যথেষ্ট সংশয় আছে। তার কারণ স্বাধীনতার পর এই প্রথম আইন প্রণয়নের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে তার আর একজন মন্ত্রিসভা, যিনি মন্ত্রিসভা সেকেন্ড ইন কমান্ড, তাকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী নিজে নির্বাচন কমিশনার মনোনয়ন করলেন। এই নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করবে সেটা তো দেশের মানুষের মনে প্রশ্ন আছেই। যেখানে তামিলনাড়ুতে এক দফায় ভোট হতে পারে, বাংলায় সেদিকে 7 দফায়। অতীতে নির্বাচন কমিশনকে বিজেপির নেতাদের নির্দেশ থেকে দিতে শুনেছি, তারা ডিকটেট করছে পোলিং বুথ এজেন্টের ক্রাইটেরিয়া কি হবে। সুতরাং সামগ্রিকভাবে নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ থাকবে সে নিয়ে যথেষ্ট সংশয় আছে। কারণ ভারতীয় জনতা পার্টি কোনো স্বশাসিত সংস্থাকেই আর নিরপেক্ষ থাকতে দেয়নি। ছোট্ট বিরতির ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন চারটে চারদিক, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন বিবেক সহায়। সেই পদ থেকে ইতিমধ্যেই সরানো হয়েছে রাজীব কুমারকে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজ সকালেই আমরা দেখেছি সেই খবর এসেছে যে অপসারণ করা হয়েছে রাজীব কুমারকে, এবং সেই পদেই এবার নতুন ডিজি হলেন বিবেক সহায়। রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন বিবেক সহায়। ইতিমধ্যেই আমরা জানি রাজীব কুমারকে সরানো হয়েছে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে, এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আরও 6 রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের তাদের পদ থেকে সরানো হয়েছে, এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের পুলিশের ডিজি রাজীব কুমার, তাকে তার পদ থেকে সরানো হয়েছে, এবং পাশাপাশি জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট সংক্রান্ত কোনো বিষয় থাকতে পারবেন না রাজীব কুমার, এবং সেই পদেই নতুন ডিজি হলেন বিবেক সহায়। রাজীব কুমারের জায়গায় আনা হলো বিবেক সহায়কে। আজ বিকেল 5টার মধ্যে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন, এবং সেই মতোই আমরা দেখছি আজই রাজীব কুমারকে অপসারণ করা হয়েছে, এবং তার পরেই সেখানে এবার রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন বিবেক সহায়। রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়। আজ সকালেই আমরা যে খবর জানিয়েছিলাম আপনাদের, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানো হয়েছে তার পদ থেকে, এবং তারপরে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে থাকতে পারবেন না রাজীব কুমার, এবং বিকেল 5টার মধ্যে নতুন নাম তাদের জানাতে হবে, এবং ভোটের কোনো কাজে থাকতে পারবেন না রাজীব কুমার, এমনটাও জানানো হয়েছিল। এবং তার পরবর্তীতেই আমরা দেখছি রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন বিবেক সহায়। চারটে চারদিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।